ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। ইতিমধ্যে আমরা পার্টস অফ স্পিচের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা ছাড়া আমরা কখনো ইংলিশ কোনো কল্পনা করতে পারি না। কারণ আমরা জানি যে বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমাদের কিন্তু পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচের ইউজটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের সাধারণত হয়ে থাকে। তো তারই ধারাবাহিকতায় আমরা পার্টস অফ স্পিচের পার্ট 3 হচ্ছে আজকে আমরা শুরু করছি। এর আগে কিন্তু আমরা 1 এবং 2 এই দুইটা পার্ট অলরেডি শেষ করেছি। নিশ্চয়ই সবাই দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই কিন্তু 1 এবং 2 দেখতে হবে, কারণ পার্ট 1 এবং 2 যদি আমরা না দেখি আমরা পার্ট 3 কিন্তু কিছুই বুঝতে পারবো না। আমাদের এই পার্টগুলোর ধারাবাহিকতা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আমরা পার্টগুলো অত্যন্ত ভালোভাবে মানে সিরিয়ালি আমরা সাজিয়ে ইজিলি আমরা এই জিনিসগুলো বোধগম্য সবার কাছে হয়। তার কারণেই কিন্তু আমরা এই পার্টগুলো বা এই পার্ট সিস্টেমগুলো আমরা কিন্তু শুরু করেছি। তো আমরা পার্ট 1 এবং 2 পরে আমরা শুরু করেছি হচ্ছে পার্ট 3। তো পার্ট 3তে হচ্ছে আমরা এই জিনিসগুলো এখন একটু দেখব। তো পার্ট 3তে আমাদের নর্মালি যে জিনিসগুলো আমাদের সাধারণত থাকবে, তো ইতিমধ্যে আশা করি যে আমরা একটা চার্ট দেখেছিলাম, কাউন্টেবল এবং আনকাউন্টেবল একটা বড় একটা চার্ট আমাদের ছিল। নিশ্চয়ই আমরা সবাই সেই চার্টটা আমরা দেখেছি, কারণ আমি কিন্তু বারবার করে একটা কথা বলেছিলাম যে আমাদের এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলের এই চার্টটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। কারণ এটা আসলে কোনো ক্লাস হিসেবে আমি বলবো না যে যারা পড়াশোনা করছে একাডেমিক পর্যায়ে শুধু যে তাদের জন্যই লাগবে তা কিন্তু না। আমার কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে ওয়ার্ডগুলো সেগুলো আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে, কারণ ওই ওয়ার্ডগুলো যদি আমরা সঠিকভাবে ইউজ না করতে পারি তাহলে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে কিন্তু আমরা কি করব, ভুল করব। তো এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো। তো আমি যেটা বলছিলাম যে আমাদের যে চার্টটা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের এই চার্টটাকে যে আমাদের শুধুমাত্র একাডেমিক পর্যায়ে তা কিন্তু না, আমাদের যতগুলো আমাদের পড়াশোনা আছে, সেটা অ্যাডমিশন হইতে পারে, সেটা আমাদের জব রিলেটেড হইতে পারে, প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের ওই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আমাদের পার্ট 2তে যে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে চার্টটা আমরা লিখেছিলাম, তো আমরা আশা করি সবাই সেই চার্টটা আমরা খুব ভালোভাবে দেখব। কারণ ওই চার্টের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি যে জিনিসগুলো অন্তর্নিহিত করা আছে, যে আমরা কোথায় এবং কোন জিনিসগুলো আমরা সাধারণত খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারি, তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখবো আর কি। তো যাই হোক, আশা করি আমরা যদি চার্টটা কেউ নাও দেখে থাকি, আমাদের পার্ট 2তে সে চার্টটা দেওয়া আছে এবং তার আগে অবশ্যই পার্ট 1টা অবশ্যই দেখব, কারণ সেখানে নাউনের বেসিক সম্পর্কে কিন্তু আমাদের অনেকগুলো আলোচনা করা হয়েছিল। তো আশা করি আমরা সবাই ওই বিষয়গুলো মোটামুটি ভালোভাবে বোঝার পরে দেন হচ্ছে আমরা পার্ট 3 যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের জন্য এটা খুবই ভালো হবে আর কি। তো যাই হোক, এখন আমরা 4টা ওয়ার্ড লিখি, যেটা হচ্ছে এই যে 4টা ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, বাট সেগুলোর ফরমেশন এবং অর্থ পরিবর্তন করে আমরা কি করতে পারি, কাউন্টেবল হচ্ছে আমরা করতে পারি। অ্যাকচুয়ালি হচ্ছে আনকাউন্টেবল, বাট সেগুলোর ফরমেশন এবং বাংলা অর্থ পরিবর্তন করে আমরা কি করতে পারি, কাউন্টেবল আমরা করতে পারি। যেমন আমরা যদি লিখি টাইম, আমি লাস্ট দিনেও 1 নম্বর নিয়ম যখন লিখেছিলাম তখন টাইমটা কিন্তু আমরা কোথায় লিখছিলাম, আনকাউন্টেবলে লিখছিলাম। তো টাইমের অর্থ যদি আমাদের কি বোঝায়, সময় বোঝায়, তাহলে সেটা আমাদের হবে আনকাউন্টেবল। আর ডান পাশে যদি আমরা লিখি হচ্ছে আমাদের কি, টাইমস, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের কি, বার। তাহলে টাইমের অর্থ হচ্ছে আমাদের সময় বোঝায়, যদি সময় বোঝায় তাহলে সেটা আমাদের আনকাউন্টেবল হবে। আর টাইমসের অর্থ যদি বার বোঝায় তাহলে সেটা আমাদের কি হবে, টাইমস হবে। এরপরে যদি আমরা এখানে লিখি ফুড, আর ডান পাশে আমরা এখানে কি লিখলাম, আমরা লিখলাম হচ্ছে কি ফুডস। এরপরে আমরা যদি লিখি ওয়াটার, ডান পাশে আমরা লিখলাম কি, ওয়াটার্স। ওকে, এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে ক্রপ, ডান পাশে আমরা লিখলাম হচ্ছে কি, ক্রপস। শুধুমাত্র এই 4টা ওয়ার্ড হচ্ছে আমাদের একটু এক্সেপশন একটা ওয়ার্ড, যে 4টা ওয়ার্ডের সাথে আমরা কি করতে পারি, এর যুক্ত করে সেই ওয়ার্ডগুলো আমরা কাউন্টেবল আমরা করতে পারি। তাহলে এখন টাইমের জন্য যেমন বাংলা অর্থ লিখেছিলাম, বাদ বাকি 3টার জন্য আমরা বাকি অর্থ লিখব। তো ফুড, ওয়াটার এবং ক্রপ এই 3টা হচ্ছে আমাদের কি, অধিক পরিমাণ বোঝালে, অধিক পরিমাণ, তার সাথে আমি যদি লিখি হচ্ছে কি, বোঝালে। তাহলে অধিক পরিমাণ যদি বোঝায় তাহলে এই 3টা ওয়ার্ড হচ্ছে আমাদের হবে আনকাউন্টেবল। আর ডান পাশে যে 3টা ওয়ার্ড আছে, এই 3টা ওয়ার্ডের অর্থ যদি আমাদের কি বোঝায়, অনেক ধরনের বা প্রকারের বোঝায়। তো আমি একটু যদি লিখি অনেক ধরনের বা আমাদের কি, প্রকারের যদি বোঝায়, তাহলে সেটা আমাদের কি হবে, কাউন্টেবল হবে, অনেক ধরনের বা প্রকারের বোঝালে। তাহলে আমরা বেসিক্যালি যে বিষয়টা আমরা এখানে দেখলাম যে এই যে 3টা ওয়ার্ড, ফুড, ওয়াটার, ক্রপ, এই 3টা যদি অধিক পরিমাণ বোঝায় তাহলে সেটা হচ্ছে আনকাউন্টেবল। আর এদের সাথে যখন এর যুক্ত থাকতেছে তখন বাংলা অর্থটা কিন্তু পরিবর্তন হবে, অনেক ধরনের বা অনেক প্রকারের বোঝালে।
তো আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে আমাদের যখন নাউনের কাউন্টেবল এবং আনকাউন্টেবল চারটা লিখেছিলাম, ওইখানে আমাদের মাস্টটাকে আমরা ইউজ করছিলাম কোথায়, আনকাউন্টেবলে, আর মেনিটাকে আমরা ইউজ করছিলাম কোথায়, কাউন্টেবল নাউনের সাথে। নিশ্চয়ই সবাই আমরা চারটা দেখেছি এবং আশা করি আমাদের জিনিসটা কিন্তু মনে আছে যে মাছ মানে অনেক, মেনি মানেও কিন্তু অনেক, বাট মাছটাকে আমরা ইউজ করি কোথায়, আনকাউন্টেবল নাউনের সাথে, আর মেনিটাকে আমরা ইউজ করি কোথায়, কাউন্টেবল নাউনের সাথে। তাহলে এখন আমরা কিছু উদাহরণ দেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রথমে টাইম দেওয়া আছে, যেমন আমি এখানে বললাম হাউ মাচ, তার সাথে আমি লিখলাম হচ্ছে টাইম ডু ইউ নিড। হাউ মাচ টাইম, তার সাথে আমি এখানে কি লিখলাম, ডু ইউ এখানে আমরা কি লিখলাম, নিড। ওকে, এটার বাংলা অর্থ যদি আমি বলি, তাহলে বাংলা অর্থটা হচ্ছে তোমার কত সময়ের প্রয়োজন। তাহলে টাইমের অর্থ এখানে সময় না, টাইমের অর্থ টাইমের অর্থ এখানে কিন্তু বার না, টাইমের অর্থ এখানে আমাদের কি বোঝাচ্ছে, সময়। তাহলে টাইমের অর্থ যদি সময় বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, এবং টাইমের সাথে অলরেডি আমাদের কি দেওয়া আছে, মাস দেওয়া আছে। ওকে, তাহলে টাইমের সাথে আমাদের অলরেডি আমাদের এখানে কি দেওয়া আছে, অলরেডি মাস দেওয়া আছে। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে মাছের পরে যদি কোনো নাউন আসে তাহলে তার সাথে কিন্তু আমরা এস বার যুক্ত করবো না, কারণ মাছটাকে আমরা ইউজ করি কোথায়, আনকাউন্টেবল নাউনের সাথে। আর এরই সাথে যদি আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন আমি এখানে লিখলাম যে হাউ মেনি, এরপরে লিখলাম হচ্ছে টাইমস, এর সাথে লেখা থাকলো হচ্ছে কি ডিড ইউ, তার সাথে আমি এখানে কি লিখছি, ট্রাই। তাহলে বাংলা অর্থটা যদি বলি, তুমি কতবার চেষ্টা করেছিলে, তাহলে টাইমের অর্থ কিন্তু এখানে কি অর্থে আসতেছে, বার অর্থে কিন্তু আসতেছে, এবং তার সাথে আমাদের অলরেডি কি দেওয়া আছে, মেনি দেওয়া আছে। তাহলে আমরা এই বাংলা অর্থ যদি আমরা দেখি এবং মাছ এবং মেনির যদি ইউজটা দেখি, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের বেসিক্যালি মাছের পরে নাউনের সাথে এস বার যুক্ত হবে না, আর মেনির পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। তাহলে টাইম এবং টাইমসের উদাহরণটা আমরা মোটামুটি দেখতে পেলাম যে টাইমের অর্থ যখন সময় বোঝাচ্ছে তখন সেটা আনকাউন্টেবল, আর টাইমের অর্থ যখন আমাদের বার বোঝাচ্ছে তখন কিন্তু সেটা কি হচ্ছে, কাউন্টেবল হচ্ছে। তো এখানে একটা বিষয় যে আমাদের যখন টাইম ছিল তখন আমি তার সাথে মাস ইউজ করেছি, আর যখন টাইম ছিল তখন কিন্তু আমি এর সাথে কি ইউজ করেছি, মেনিটাকে আমরা ইউজ করেছি। এরপর একটু ফুড দেখি, যেমন এখানে যদি বলি আই এট, তার সাথে আমি কি লিখলাম, মাছ ফুড, আই এট মাছ ফুড। তার মানে এখানে বলা হচ্ছে আমি অধিক পরিমাণ খাবার খেয়েছিলাম। তার মানে আমি এই তিনটার জন্য কিন্তু লিখে দিয়েছিলাম যে আমাদের ফুড, ওয়াটার এবং ক্রপ, এই যে ওয়ার্ডগুলো, এদের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, আমাদের যদি অধিক পরিমাণ যদি বোঝায় তাহলে সেটা আমাদের কি হবে, আনকাউন্টেবল। যেমন আমি এখানে লিখেছিলাম আই এট মাছ ফুড, আমি অধিক পরিমাণ খাবার খেয়েছিলাম। আর পরে যদি আমরা লিখেছিলাম যে আই হ্যাভ, পরেরটা আমি লিখলাম আই হ্যাভ, এর সাথে আমি এখানে কি লিখলাম, মেনি ফুডস। পরবর্তীতে আমি যেটা লিখলাম যে আই হ্যাভ, তার সাথে আমি এখানে কি লিখলাম, মেনি ফুডস। তার মানে আমার অনেক ধরনের বা অনেক খাবারের আছে, তার মানে এক ধরনের খাবার কিন্তু নাই, অনেক ধরনের বা অনেক প্রকারের খাবার আছে। তো আমরা জানি যে মেনির পরে আমাদের অবশ্যই যদি কোনো নাউন আসে তাহলে সে নাউনটা অবভিয়াসলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। আর মাছের পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে তার সাথে কিন্তু আমি কিচ্ছু যোগ করব না, যা আছে ওইটাই থাকবে, কারণ মাছটাকে আমরা ইউজ করি কোথায়, আনকাউন্টেবল নাউনের সাথে, আর মেনিটাকে আমরা ইউজ করি কোথায়, কাউন্টেবল নাউনের সাথে। তো আমরা আশা করি এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বেশ বুঝতে পেরেছি। এরপরে কি দেওয়া আছে, ওয়াটার। তাহলে আমরা একটু ওয়াটার উদাহরণ দিই, যেমন আমি এখানে লিখলাম দেয়ার আর, এর সাথে আমরা কি লিখলাম, মেনি, এর সাথে আমরা যদি লিখি ওয়াটার্স, মানেটা আমাদের একটু জানা দরকার, জলাশয়। দেয়ার আর মেনি ওয়াটার্স, এখানে আমি লিখলাম ইন আওয়ার কান্ট্রি, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি কান্ট্রি। তার মানে এখানে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের দেশে অনেক ধরনের বা অনেক প্রকারের জলাশয় আছে। জলাশয়টা কিন্তু হচ্ছে যে জায়গা থেকে আমরা জল পাই সেটাকে আমরা কি বলি, জলাশয়। যেমন আমরা খাল থেকে জল পাইতে পারি, বিল থেকে জল পাইতে পারি, নদী থেকে জল পাইতে পারি, সমুদ্র থেকে জল পাইতে পারি। তার মানে আমাদের দেশে এক ধরনের জলাশয় কিন্তু নাই, অনেক ধরনের বা অনেক প্রকারের কিন্তু আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কি দিয়েছি, মেনি, এবং তারপর দেখা যাচ্ছে যে নাউনের কিন্তু আমাদের কিন্তু প্লুরাল ফর্ম আছে। আর যদি আমরা এখানে লিখতাম যে দ্য পন্ড হ্যাজ মাচ ওয়াটার, দ্য পন্ড, এরপরটা আমি কি লিখলাম, দ্য পন্ড হ্যাজ, তার সাথে আমি এখানে কি লিখলাম, মাচ ওয়াটার। দ্য পন্ড হ্যাজ মাচ ওয়াটার এর অর্থ হচ্ছে পুকুরটিতে অধিক পরিমাণ পানি আছে। তাহলে এখানে কিন্তু এই যে ওয়াটারের বিষয়টা দ্বারা আমাদের বোঝা যাচ্ছে কি, অধিক পরিমাণ বোঝাচ্ছে। তো আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম অধিক পরিমাণ যদি বোঝায় তাহলে সেটা কি হবে, আনকাউন্টেবল হবে।
আর অনেক ধরনের অনেক প্রকারের যদি বোঝায় তাহলে সেটা আমাদের কি হবে, কাউন্টেবল হবে। তবে আমি আবারও বলছি, ওয়াটার্স মানে কিন্তু এরকম না যে পানিগুলি বা জলগুলি, এরকম কিন্তু না। ওয়াটার্স মানে কিন্তু জলাশয়। তো এটা আমরা একটু মনে রাখবো যে ওয়াটার্স মানে হচ্ছে আমাদের কিন্তু জলাশয়, কারণ এখানে অর্থটা মনে না রাখতে পারলে পরবর্তীতে আমাদের প্রবলেম হইতে পারে। এরপর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ক্রপ আছে। যেমন আমি যদি লিখি যে মাস ক্রপ, এখানে আমি কি লিখলাম, মাস ক্রপ গ্রোস। এরপর আমি লিখলাম ইন আওয়ার ফার্টাইল ল্যান্ড। ওকে, তাহলে আমি এখানে কি লিখলাম, মাস ক্রপ গ্রোস ইন আওয়ার ফার্টাইল ল্যান্ড, অর্থাৎ আমাদের উর্বর জমিতে অধিক পরিমাণ শস্য উৎপাদিত হয়। তাহলে অধিক পরিমাণ যদি বোঝায় তাহলে সেটা কিন্তু আনকাউন্টেবল। আর আমরা এখানে দেখতে পেয়েছি মাস দেওয়া আছে এবং তার সাথে কিন্তু শুধুমাত্র কি দেওয়া আছে, ক্রপ দেওয়া আছে। তাহলে আমি যখন লিখলাম যে মাস ক্রপ গ্রোস ইন আওয়ার, তার সাথে আমরা কি লিখলাম, ফার্টাইল ল্যান্ড, মানে আমাদের উর্বর জমিতে অধিক পরিমাণ শস্য উৎপাদিত হয়। আর এরপরে যদি অনেক ধরনের বা অনেক প্রকারের যদি বোঝায়, তাহলে এখন আমরা যদি লিখি যে উই ক্যান, তার সাথে আমি লিখলাম উই ক্যান গ্রো মেনি ক্রপস ইন আওয়ার ফিল্ড। এখানে আমরা লিখলাম হচ্ছে কি ফিল্ড, অর্থাৎ আমরা আমাদের মাঠে অনেক ধরনের বা অনেক প্রকারের শস্য উৎপাদন করতে পারি। তাহলে আমাদের এখানে কিন্তু অর্থটা কি দাঁড়ালো, অনেক ধরনের বা অনেক প্রকারের কিন্তু বোঝাইলো। তাহলে এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মেনি দেওয়া আছে এবং তার সাথে আমাদের ক্রপস দেওয়া আছে। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার এবং সুস্পষ্ট যে শুধুমাত্র এই 4টা ওয়ার্ড যাদের সাথে আমরা কি করতে পারি, এর যুক্ত করে এবং বাংলা অর্থ পরিবর্তন করে আমরা কিন্তু তাদেরকে কি করতে পারি, কাউন্টেবল করতে পারি। এর মানে এটা কিন্তু নয় যে আমাদের যতগুলো আনকাউন্টেবল নাউন আছে তার সাথে আমরা এর যুক্ত করে প্লুরাল করব। যেমন ইনফরমেশন থেকে আমরা এর যুক্ত করে ইনফরমেশনস করে কাউন্টেবল করব, ফার্নিচার থেকে আমরা ফার্নিচারের সাথে এর যুক্ত করে তার সাথে ফার্নিচার্স করে কাউন্টেবল করব, এমনটা কিন্তু না। শুধুমাত্র এই 4টা ওয়ার্ড যাদের সাথে আমরা কি করতে পারি, এর যুক্ত করে সেই ওয়ার্ডগুলোকে আমরা কাউন্টেবল করতে পারি। যেমন আমাদের টাইম, ফুড, ওয়াটার এবং ক্রপ, শুধুমাত্র এই 4টা ওয়ার্ডের সাথে আমাদের কি করা যায়, এর যুক্ত করে তাদেরকে কাউন্টেবল করা যায়। আর অন্য কোনো ওয়ার্ডের সাথে কিন্তু আমরা কখনোই এরকম এর যুক্ত করে আমরা তাদেরকে কাউন্টেবল নাউন করতে পারবো না। তাহলে এখানে আমাদের মানে রুল নাম্বার 4-এর সার্থকতা হচ্ছে যে এই 4টা ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এক্সেপশন, যাদের সাথে আমরা এর যুক্ত করে আমরা তাদেরকে কি করতে পারি, কাউন্টেবল করতে পারি। এবং তার আগে আমরা যে মানে পার্ট 2-তে যে টেবিলটা আমরা দেখেছিলাম, সেই টেবিলটা আমরা অবশ্যই ভালোভাবে আমরা একটু নখদর্পণে রাখবো। এই কারণে, কারণ মাছ এবং মেনির ইউজটা কিন্তু আমি সেই জায়গায় দেখিয়েছিলাম যে মাছ মানে অনেক, মেনি মানেও কিন্তু অনেক, দুইটার বাংলা অর্থ হচ্ছে অনেক বা অধিক পরিমাণ। বাট মাছটাকে ইউজ করতে হবে কার সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে, আর মেনিটাকে ইউজ করতে হবে কার সাথে, কাউন্টেবল নাউনের সাথে। তাহলে আমরা আশা করি রুল নাম্বার 4 মোটামুটি বুঝতে পেরেছি। নেক্সটে আমরা রুল নাম্বার 5 নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা ইতিমধ্যেই পার্টস অফ স্পিচের পার্ট 3-তে আছি। তো আমরা ইতিমধ্যে 4টা নিয়ম অলরেডি শেষ করেছি। তো আজকে আমরা শুরু করছি হচ্ছে রুল নাম্বার 5। তো রুল নাম্বার 5-এ আমাদের যে জিনিসটা থাকবে, যেমন আমি যদি লিখি ওয়েদার, তো ওয়েদার হচ্ছে আমাদের আনকাউন্টেবল। আর একটা ওয়ার্ড আমরা যদি লিখি সেটা হচ্ছে আমাদের কি, ট্রাফিক। তো এই দুইটা জিনিস একটু আমাদের দেখা দরকার যে ওয়েদার এবং ট্রাফিক এই দুইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি, আনকাউন্টেবল। ওয়েদার এবং ট্রাফিক এই দুইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আনকাউন্টেবল, বাট এদের একক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি হইতে পারে, কাউন্টেবল হইতে পারে। যেমন ওয়েদারের একক যদি আমরা ধরি, ওয়েদার হচ্ছে আমাদের উপাদানগুলো কি, যেমন আমরা যদি এখানে লিখি টেম্পারেচার, তারপরে আমরা যদি লিখি ক্লাইমেট, অর্থাৎ একটা দেশের আবহাওয়া সাধারণত আমাদের টেম্পারেচার মানে তাপমাত্রা, জলবায়ু, এগুলো নিয়ে আমাদের সাধারণত গঠিত হয়ে থাকে। আবার ট্রাফিক যখন বলছি, ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল, বাট আমরা যদি এখানে লিখি ট্রাফিক রুল, অথবা আমরা যদি লিখি ট্রাফিক জ্যাম, অথবা এই জ্যামটাকে কিন্তু আমরা কি বলে থাকি, সিগন্যাল হচ্ছে আমরা বলে থাকি। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে যে ওয়েদার এবং ট্রাফিক এই দুটো হচ্ছে আনকাউন্টেবল, বাট ডান পাশে আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত আমরা এখানে কি বলছি, কাউন্টেবল বলছি। কেন? কারণ আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে ARN মানে হচ্ছে আমরা চার্টে কিন্তু লিখেছিলাম পার্ট 2-এর ক্ষেত্রে, যেটা বলছিলাম যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল চার্টটা। তো ARN আমরা কিন্তু যদি ইউজ করতে চাই তাহলে শুধুমাত্র আমরা কার সাথে ইউজ করব, কাউন্টেবল নাউনের সাথে ইউজ করব, কখনোই আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু ইউজ করা যাবে না। তার মানে A এবং হচ্ছে N এই দুইটা এখানে ইউজ করা যাবে না। আমরা যদি ARNটাকে ইউজ করতে চাই তাহলে আমরা কি করতে পারবো, এই জায়গাতে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। কারণ আমরা একটা কথা বলেছিলাম যে আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু কখনোই এ অথবা অ্যান ইউজ করা যাবে না।
আমরা ইউজ করব কার সাথে, কাউন্টেবল নাউনের সাথে সবসময়ের জন্য। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে এ আর এন আমরা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের সাথে কখনো ইউজ করতে পারবো না, আমরা এ আর এনটাকে ইউজ করবো কার সাথে, কাউন্টেবল নাউনের সাথে। তো আমরা যদি একটু খেয়াল করি বা একটা সেন্টেন্স যদি আমরা লিখি যে ক্যালিফোর্নিয়া হ্যাজ এর সাথে আমরা এখানে কি লিখলাম, গুড ওয়েদার। ক্যালিফোর্নিয়া হ্যাজ তার সাথে আমি এখানে কি লিখলাম, গুড ওয়েদার। তো আমরা জানি আর্টিকেলগুলো অ্যাকচুয়ালি আমাদের কার সাথে ইউজ করা হয়, নাউনের সাথে ইউজ করা হয়। তাহলে এটা আমরা কার সাথে ইউজ করতেছি, ওয়েদারের সাথে আমরা ইউজ করতেছি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আর্টিকেলগুলো কিন্তু সবসময় নাউনের সাথে থাকে, অ্যাডজেক্টিভের সাথে কিন্তু থাকে না। অনেকে হয়তো মনে করতে পারে যে এটা হয়তো আমাদের কার সাথে, গুডের সাথে আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। তো এটা এইভাবে কিন্তু আমাদের লেখা যাবে না। আমি কিন্তু ক্রস করে দিলাম, কারণ আমি যদি আর্টিকেল ইউজ করতে চাই তাহলে ডান পাশের যেগুলো আছে আমি তার সাথে ইউজ করব। তাহলে আমাদের উত্তরটা হইতে পারে এরকমভাবে যে ক্যালিফোর্নিয়া হ্যাজ এ, এখানে আমরা কি লিখতে পারি, গুড ক্লাইমেট। তার মানে আমি যদি এটাকে ইউজ করতে চাই, ক্লাইমেট অথবা টেম্পারেচার এদের সাথে ইউজ করব। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হইতে পারে, কারেক্ট হইতে পারে। অথবা আমরা আরেকভাবে লিখতে পারি যে ক্যালিফোর্নিয়া হ্যাজ, তার সাথে আমরা কি লিখতে পারি, গুড ওয়েদার, এটা হচ্ছে আমরা লিখতে পারি। তো এখানে বেসিক্যালি আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এটাকে ইউজ করতে চাই, মানে এ অথবা অ্যানটাকে যদি ইউজ করতে চাই, তাহলে টেম্পারেচার বা ক্লাইমেটের সাথে ইউজ করব। নর্মালি বাম পাশে যেগুলো আছে এদের সাথে কিন্তু আমাদের কি করা যাবে না, ইউজ করা যাবে না। আবার টপিকের ক্ষেত্রে যদি লিখি, যেমন আমি এখানে লিখলাম উই ওয়ার, এর সাথে লেখা হলো লেট, বিকজ আমি যদি লিখি এ ট্রাফিক ওয়াজ, এরপর আমি লিখলাম হচ্ছে কি ইন দ্য ওয়ে, লিখি যে আমাদের ইন দ্য ওয়ে আর অন দ্য ওয়ের মধ্যে পার্থক্যটা আমরা কিন্তু জানি। ইন দ্য ওয়ে হচ্ছে মেইন রোডে যদি আমাদের কোনো কিছু সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখি হচ্ছে ইন দ্য ওয়ে, আর যাবার পথে যদি আমাদের কোনো কিছু পড়ে তাহলে আমরা ইউজ করে থাকি অন দ্য ওয়ে। তাহলে ট্রাফিকের সাথে অলরেডি ইউজ করা হয়েছে, এটা কিন্তু করা যাবে না, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের কি ইনকারেক্ট। তাহলে আমরা কারেকশনটা যেভাবে করতে পারি সেটা হইতে পারি উই ওয়ার, এর সাথে আমরা কি লিখলাম লেট, বিকজ আমরা এখানে বলতে পারি এ ট্রাফিক জ্যাম, বিকজ এ তার সাথে আমি কি লিখতেছি, এ ট্রাফিক জ্যাম ওয়াজ, এরপর আমরা এখানে কি লিখতে পারি ইন দ্য, তার সাথে আমরা এখানে কি লিখতেছি ওয়ে। তাহলে এটা কিন্তু আমাদের কারেক্ট হইতে পারে। আমি এখানে কিন্তু আইসি মানে কিন্তু হচ্ছে ইনকারেক্ট। অথবা আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি যে উই ওয়ার লেট বিকজ এটা আমরা দিব না, কারণ শুধু ট্রাফিক দিলে আমরা কিন্তু মানে তার সাথে অথবা অ্যান্টাগ ইউজ করতে পারবো না। ট্রাফিক ওয়াজ, এরপর আমি এখানে কি লিখলাম ইন দ্য, তার সাথে আমি এখানে কি লিখতেছি ওয়েটাকে আমরা লিখতেছি। তাহলে এটা আমাদের কি হইতে পারে, কারেক্ট হইতে পারে। তাহলে আমরা এখান থেকে মূলত যে জিনিসটা শিখলাম যে ওয়েদার এবং ট্রাফিক এই দুইটা হচ্ছে আনকাউন্টেবল, কারণ তার সাথে আমি কখনোই এ অথবা অ্যান্টাকে ইউজ করতে পারবো না। বাট ডান পাশে আমাদের যেগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে যে ওয়েদারের একক যেগুলো টেম্পারেচার বা ক্লাইমেট, এগুলো ওয়েদারের একক। ট্রাফিকের একক হচ্ছে আমাদের কি ট্রাফিক রুল বা ট্রাফিক জ্যাম বা ট্রাফিক সিগন্যাল, এগুলো কিন্তু আমাদের কাউন্টেবল। তার মানে আমি ওয়েদারের সাথে কিন্তু কখনোই এ অথবা অ্যান্টাকে ইউজ করতে পারবো না। আমি যদি এ অথবা অ্যান্টাকে ইউজ করতে চাই তাহলে ক্লাইমেট বা টেম্পারেচারের সাথে ইউজ করতে পারবো। আবার ট্রাফিকের সাথে কখনোই কিন্তু আমাদের এ অথবা অ্যান ইউজ করা যাবে না, বা ট্রাফিক রুল, ট্রাফিক জ্যাম বা সিগন্যাল, এদের সাথে আমরা চাইলে কি করতে পারবো, এই অথবা অ্যানটাকে আমরা মূলত কি করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে যেহেতু এই অথবা অ্যানটাকে আমরা ওয়েদার এবং ট্রাফিকের সাথে ইউজ করতে পারি না, বিদায় দিস ইজ আনকাউন্টেবল। আর এদের এককগুলোর সাথে যেহেতু আমরা কি করে থাকি, মানে এই আর্টিকেলগুলো ইউজ করে থাকি, বিদায় এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল। কারণ হচ্ছে টেম্পারেচার, ক্লাইমেট, ট্রাফিক রুল, ট্রাফিক জ্যাম বা সিগন্যাল, এদের সাথে আমরা চাইলে আমরা কি করতে পারবো, এই অথবা অ্যানটাকে ইউজ করতে পারি। তাহলে আমরা জানি যে আর অ্যান শুধুমাত্র আমরা কোথায় ইউজ করে থাকি, কাউন্টেবল নাউনের সাথে ইউজ করে থাকি। তাহলে যেহেতু এ আর অ্যান আমাদের টেম্পারেচার, ক্লাইমেট, ট্রাফিক রুল বা ট্রাফিক জ্যাম বা ট্রাফিক সিগন্যাল, এদের সাথে যেহেতু ইউজ করতে পারি, এই জন্য আমরা এদেরকে বলছি কাউন্টেবল। কিন্তু ওয়েদার এবং ট্রাফিকের সাথে যেহেতু আমরা এ অথবা অ্যান ইউজ করতে পারছি না, বিধায় এই দুইটা ওয়ার্ডটাকে আমরা কি বলছি, আনকাউন্টেবল নাউন বলছি আর কি। তো আমরা আশা করি রুল নাম্বার 5 বেশ ভালোভাবে আমরা বুঝতে পেরেছি, এবং সেই সাথে সাথে আমাদের পার্টস অফিসের পার্ট 3 আমরা শেষ করছি, এবং রুল নাম্বার 5ও এ পর্যন্তই। তো নেক্সটে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আমরা রুল নাম্বার 6 থেকে আমরা স্টার্ট করব সেখানে। তো সবাইকে
আমাদের পার্টস অফ স্পিচের পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে পার্ট 3টা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।